আওয়ামী লীগ, এখন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সাইদ নিয়ে যদি সরকার পতন হয়ে যেতে পারে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জল নিয়ে পুরো সমন্বয় পতন হয়ে যায়। ওরা স্বৈরাচারের দোষর, আমি একদম ক্লাউড এন্ড ক্লিয়ার বলি। ওরা জুলাই আগস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই। আচ্ছা শুনুন, আর দেখতে হবে না, আমি একটা কথা বলি না সবসময়, যে সমন্বয়ক ভাইদের আসল রূপ আপনারা দেখতে পারবেন। অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলছেন যে তুষার ভাই আপনি বেশি কথা বলেন। ভাই বেশি কথা বলি, দেখছেন না বুঝে কথা বলি না, বুঝতে পারছেন? আপনাদের সামনে এমনিতেই মনে করেন আপনার কি বলে মুখটা উঠাই নিয়ে আসি না। হ্যাঁ, এটার পিছনে অনেক রিজন আছে, বুঝতে পারছেন? আসলে বোঝা যায় ভাই, বুঝতে পারছেন যে কি দেশটা কোথায় যাচ্ছে, বা তারা তাদের যে মতলব এই কোঠা আন্দোলন নিয়ে, হ্যাঁ এটার মতলব কী ছিল, এটার পিছনে রিজন কী ছিল, এগুলো সব কিছু ভেবেই হচ্ছে মনে এই ধরনের কথা বলতে হয় তাদের। আপনি যদি সর্বপ্রথম দেখেন, তাদের আন্দোলন ছিল হচ্ছে কোঠা নিয়ে, তাই না? কোঠা নাম মেধা, এটার উপর ভিত্তি করে হচ্ছে আন্দোলন হয়। তাহলে আমাকে বলতে হয় যে বর্তমান তারা যে আপনার এই সরকারের চেয়ারে যে বসলো দুইজন, তারা আসলে কোন কোঠার মাধ্যমে বসছে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। বলেন। অনেকেই বলবেন যে এই হচ্ছে বাঙালি জাতি হিংসা। ভাই দেখেন, এটা হিংসার কথা না, আর এই কথাটা কিন্তু আমারও না। এই কথাটা প্রতিটা মনে করেন ছাত্র সমাজের, প্রতিটা বাংলাদেশের নাগরিকের। তা আমরা তো আন্দোলন করছি বাংলাদেশের স্বৈরাচার মুক্ত করার জন্য, তাহলে নতুন করে এইটা আবার কোন স্বৈরাচার বসলো? হ্যাঁ, যাদের কাঁধে পাড়া দিয়ে মনে করেন আপনারা সরকারি চেয়ারে বসছেন, তাদের সাথে কথা বলার পর্যন্ত মনে করেন সময় আপনাদের নেই। ইভেন কিভাবে মনে করেন তাদেরকে মনে করেন আসলে ইগনোর করা যায়, সেটা খুব ভালোভাবে তারা জানে, এবং সেটাই তারা করতেছে। হ্যাঁ, কেন ভাই? বাংলাদেশের মানুষ আপনাদের পাশে ছিল, প্রবাসীরা আপনাদের পাশে ছিল, ছাত্র জনতা আপনাদের পাশে ছিল। আপনাদেরকে তো সরকারের চেয়ারে বসানোর জন্য আপনাদের পাশে ছিল না, এটা তো বুঝতে হবে। হ্যাঁ, পাশে ছিল যাতে স্বৈরাচার মুক্ত করা যায়, দেশটা কি বাংলাদেশের সাধারণ জনগণ তারা বাঁচতে পারে, এটার জন্য আপনাদের পাশে ছিল। এখন আপনারা বলতেছেন যে এক স্বৈরাচার মুক্ত করছেন, আরেক স্বৈরাচার আপনারা আনবেন না। বিশেষ করে এই বক্তব্য দিচ্ছে সার্জিস আলম। এই মেয়ে, আপনি কি বুঝাইতে চান? হ্যাঁ, এক স্বৈরাচার মুক্ত করছেন, আরেক স্বৈরাচার আপনি আনতে দিবেন, আপনি কি বোঝাইতে চান? হ্যাঁ, কি মিন কি আপনার? মিন কি? মিন তো এইটাই বোঝায় যে বিএনপি আর হচ্ছে জামাত শিবির। আপনি তো এইটাই মিন করেন। শোনেন, পলিটিক্স পলিটিক্সের জায়গায়, আর আন্দোলন আন্দোলনের জায়গায়। কেমন? একটা কথা ভুলে যাবেন না, বাংলাদেশের 100-এর ভিতরে 80% ফ্যামিলি হচ্ছে পলিটিক্সের সাথে, রাজনীতির সাথে জড়িত। এটা আপনাকে দিন শেষে মাথায় রাখতে হবে। এই যে সার্জিস আলম আর হচ্ছে হাসনাত আবদুল্লাহ, এদের উপরে মানুষ ক্ষিপ্ত কেন? বর্তমান যে বাংলাদেশে যে বড় বড় যে পলিটিশিয়ান আছে, বিশেষ করে আপনার কি বলে তারেক জিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার জামাত শিবির যে আছে, তো এদেরকে নিয়ে যে মনে করেন কটূক্তি করে, একটার পর একটা মনে করেন যে বেদবি মার্কা যে কথাবার্তা বলতেছে, এটার জন্য হচ্ছে বাংলাদেশের মানুষ এবং ছাত্র সমাজ তাদেরকে জুতাপিটা করতেছে জায়গায় জায়গায়। দেখেন না, এখন কিন্তু সার্জিস আলম কিন্তু প্রথমত দেখেন যে নানান ডিস্ট্রিক্টে যায় কিন্তু আপনার বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। বর্তমান কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। কারণ কি জানেন? সে নিজের ইচ্ছায় কিন্তু বন্ধ করতে পারে নাই। ওই যে মানুষ জুতাপিটা করছে, তিনি নিজে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণ বন্ধ না হইলে বাংলাদেশের মানুষ তাদেরকে ছাড়বে না। যেমন মনে করেন একদম ছিঁড়া ফেরা মনে করেন খায় ফেলায়, দেন না, ওই যে নদীতে যদি মনে করেন মরা গরু ভাসা যায়, ঠিক এমনি তাদেরকে মনে করেন ছিঁড়া ফেরা খায় ফেলাইব। বাস্তব কথা ভাই, দেখবেন তারা মনে করেন পালাইবার সুযোগ পাবেন না তো। অরিজিনালি দেখলেন না ভিডিওটা? এটাকে আমার কথা বলেন? প্রতিটা ছাত্র সমাজের কথা ভাই এটা। তারা পালানোর সুযোগ পাবে না, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। দেখতে থাকুন না কি হয়। ত্রাণের টাকা 9,35,00,000 টাকা কোথায় গেল বলেন? গেল কোথায়? হ্যাঁ ভাই, ক্ষমতা লোভ সবার আছে। দিন শেষে একটা কথা বলি শুনেন, আপনারা আমাকে গালি দেন বা যাই দেন, সত্যি কথা আমাকে বলতে হবে, এটাই বাস্তবতা। আমি বলবো, আপনারা আমার ভিডিও দেখেন বা না দেখেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ ছিল 17টা বছর, তাই না? আওয়ামী লীগ ছিল 17টা বছর। তো 17 বছরে যে লুটপাট, যে অত্যাচার, যে নিপীড়ন করে গেছে এবং যে স্বৈরাচারী করে গেছে, তো আমার মনে হয় কি সমন্বয়কদের দিকে তাকাইলে আওয়ামী লীগের থেকে অনেক কমই করছে। মানে আমার ব্যক্তিগত মতামত। শুক্র তো 8 দিন কেবল শেষ হইল ভাই, এর ভিতরে তাদের মনে করেন লুটপাট শুরু হয়ে গেছে। তাহলে ভাই এবার আপনি বুঝেন তাদের কি অবস্থা, ক্ষমতার লোভ। শুধু এটাই না, তারা জানেন কি করছে? তারা নতুন করে রাজনীতি মনে করেন দল গঠন মনে করেন ঘোষণা করবে। তারা রাজনীতি করবে, তারা রাজনীতির দল ঘোষণা করবে। বুঝতে পারছেন আপনি? আপনার আমার এই কাঁধে পাড়া দিয়ে তারাও মনে করেন উপরে লেভেলে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের আপনার হাজার হাজার প্রাণ গেল, হ্যাঁ, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে আপনার নাহিদ ভাই, আবার হচ্ছে আপনার কি বলে যে আসিফ মাহমুদ, এরা কেন গুলি খাইল না ভাই বলেন তো?
এরা কেন গুলি খেলো না বলেন, এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। কেন গুলি খেলো না? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? এটাই হচ্ছে, তারা কি ধাক্কা দিয়ে মনে করেন সামনে পাঠাই দিছে, পিছনে ছিল। বুঝতে পারছেন? ওই যে আমি একটা গল্প বলছিলাম যে পিছনে হচ্ছে বাঘ, তো বাঘের আপনি যদি আগে খাবার দিয়ে দেন, বাঘ তো মনে করেন খাবার নিয়ে ব্যস্ত, একসাথে তো আর এত শিকার করতে পারবে না, তাই না? কিছু শিকার মনে করেন পাঠাই দিয়া তারা মনে করেন গন্তব্যস্থান ঠিকই পৌঁছায় গেছে, আপনার আমার কাঁধে পাড়া দিয়া। 57 জন প্রবাসী ছিল, হ্যাঁ বলতে হয় 57 জন প্রবাসী ছিল, যেই প্রবাসীর উপর ডিপেন্ড করে তার ফ্যামিলি, যেই প্রবাসীর উপর নির্ভরশীল তার ফ্যামিলি, তার ফ্যামিলির প্রতিটা পার্সেন্ট। তিনি তার ফ্যামিলির কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করে, হ্যাঁ মিডল ইস্ট কান্ট্রিতে তো আসলে আপনার রাস্তাঘাটে আন্দোলন করা যায় না, তারপরেও তারা নামছে জীবনের রিস্ক নিয়ে। 57 জন বাংলাদেশের, এর ভিতরে 10 জন না কয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, এবং আর বাকি মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছিল। আপনি বুঝেন? হ্যাঁ, আমরা কি এইটার জন্য নামছিলাম? আপনাদের সরকারের চেয়ারের জন্য নামছিলাম মিয়া? খবরদার, এখন পর্যন্ত সময় আছে, এই ধরনের ফাইজলামি মার্কা কথাবার্তা বাদ দেন, না হলে আপনারা মনে করেন মানে কি যে অবস্থা হইব, আপনাদের ভয়ঙ্কর অবস্থা হইব, এটা মিলা রেখেন। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। তাই আমি বলবো, সময় থাকতে শুধরে যান, এটাই বাস্তবতা। এখন পর্যন্ত আপনাদের সময় শেষ হয়ে যায় নাই। তাই বলবো, ক্ষমতা থেকে বের হয়ে এসে হ্যাঁ সাধারণ মানুষের সাথে মিশে যান, মানুষের কষ্টগুলো দেখেন, মানুষের কথা শুনেন, তাহলে মানুষ আপনাদেরকে ভালোবাসবে। ক্ষমতা কখনো চিরস্থায়ী না, ভালোবাসা দিয়ে অর্জন করবেন সব কিছু, দেখবেন আজীবন থাকবো। আপনি মরে যাবেন, তারপর মানুষ আপনার জন্য দোয়া করবে, এটাই বাস্তবতা। বুঝতে পারছেন? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।